আসসালামু আলাইকুম জনগণ। আজকে আপনাদের জন্য লাইন এবং সীমারেখার ক্লাসটা নিব এবং এই ক্লাসটা আপনারা যদি পুরোটা দেখেন জীবনও আর এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ কোনোদিনই ভুল হবে না। এগুলিকে আমি টেকনিক দিয়ে পড়ানোর পাশাপাশি মানচিত্রের ব্যাখ্যা এবং বিভিন্ন যে পার্সপেক্টিভ আছে সেই পার্সপেক্টিভগুলো আছে একদম খোলাসা করে আলোচনা করব। তাহলে আগামী কিছুক্ষণ সময় আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এরপরে আপনি এগুলো নিয়ে আর ভুলই করবেন না ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে উপমহাদেশের মানচিত্র, সাথে মাথার উপর দিয়ে চায়না দেশটার ছবি আঁকা আছে, অর্থাৎ আমাদের এই জোন থেকে বেশ কয়েকটা লাইন এবং সীমারেখা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। পুরো ক্লাসটা ভালো করে দেখবেন এবং যে টেকনিকগুলো আমি বলে দিব সেগুলো মাথায় রাখলে পরীক্ষায় নাম্বার পেয়ে যাবেন। আর এটা হচ্ছে মোটামুটি নিজেকে একটু ভার্সেটাইল করা বা মানচিত্রে দখল রাখার জন্য প্রয়োজনীয় একটা বিষয়। আলোচনার প্রথমেই রেড ক্লিপ লাইন, এটা আমাদের সবার পরিচিত। 1947 সালে যখন ভারত পাকিস্তান বিভাজিত হয়েছিল তখন কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান একত্র ছিল, সুতরাং পাকিস্তানের সাথে ভারতের যেই সীমান্ত বিভাজন, সেই বিভাজনে যে রেড ক্লিপ লাইন সেটাতে আমরাও আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই জোনটা বাংলাদেশের সাথে ভারতের যে সীমানা, এই সীমানাটা কিন্তু রেড ক্লিপ লাইন। আবার এই যে পাকিস্তান এবং যে ইন্ডিয়ার যে দিক দিয়ে সীমানা, এই সীমানাটাও কিন্তু রেড ক্লিপ লাইন। তাহলে রেড ক্লিপ লাইন দুই জোনেই আছে, একটা হচ্ছে পাকিস্তান ভারত সীমানায় আর একটা হচ্ছে 1971 পরে বাংলাদেশ ভারত সীমানায়। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন দেশ দিবেন, অবশ্যই বাংলাদেশ ভারত দিবেন, কারণ এটা এখন আমাদেরই লাইন হয়ে গেছে। আমরা স্বাধীন দেশ হিসেবে আমরা বলবো এটা আমাদের সাথে ভারতের সীমান্ত বিভাজিত লাইন। অন্যান্য লাইনগুলো সম্পর্কে বলবার আগে আমি আপনাদেরকে এই জোনটা একটু দেখিয়ে দিই, এখানে কি দেশ আছে। এটা বাংলাদেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। বাংলাদেশের এই পাশে আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার পাশে আছে পাকিস্তান, আফগানিস্তান, আফগানিস্তানের পাশে এই দিক দিয়ে আছে চায়না, চায়নার এই ইন্ডিয়া এবং চায়নার মধ্যবর্তী আছে নেপাল, ইন্ডিয়া এবং চায়নার মধ্যবর্তী এদিক দিয়ে আছে ভুটান, এদিক দিয়ে মিয়ানমার। যদিও কোনো লাইন দরকার নেই মিয়ানমারের সাথে, সেজন্য মিয়ানমারকে আমি এখানে দেখানো লাগছে না। উপমহাদেশে দুইটা গুরুত্বপূর্ণ লাইন আছে, একটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, একটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই লাইনগুলো প্রায় কাছাকাছি একটা জায়গায়। আমরা দেখতে পাচ্ছি ভারতের মানচিত্রে যে মাথার মতো একটা জায়গা আছে, এই জায়গাটা হলো কাশ্মীর এবং লাদাখ। কাশ্মীর তিনটা অংশে বিভক্ত হয়ে গেছে। একটা আজাদ কাশ্মীর পাকিস্তানের নিয়ন্ত্রণে আছে, যেটাকে গিলগিট বালতিস্তান বলা হচ্ছে। আরেকটা আছে আকসাই চীন, এটা চীনের নিয়ন্ত্রণে। আরেকটা হলো জম্মু কাশ্মীর, এটা ভারতের নিয়ন্ত্রণে। 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত অংশ নেয় তখন ভারত স্বভাবগতভাবে এই যুদ্ধকে বলছিল যে এটা ভারত পাকিস্তান যুদ্ধ। এই যুদ্ধের ইস্যুর সাথে এই কাশ্মীর ইস্যু রিলেটেড হয়ে যায়। রিলেটেড হয়ে যাওয়ার পরে এই কাশ্মীর অঞ্চলে পাকিস্তান এবং ভারতের যে একটা যুদ্ধবিরতি লাইন ছিল, এই যুদ্ধবিরতি লাইনটাকে বলা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। তাহলে লাইন অফ কন্ট্রোল এটা সীমারেখা নয়, এটা যুদ্ধবিরতি লাইন। এই যুদ্ধবিরতি লাইনটা কোন কোন দেশের মধ্যে? এটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এটা 1972 সালের যে সিমলা চুক্তি হয়, এই সিমলা চুক্তির মাধ্যমে এই লাইনটাকে নামকরণ করা হয়েছে। তাহলে ভারত পাকিস্তানের সাথে কোন লাইন? ভারত পাকিস্তানের সাথে লাইন অফ কন্ট্রোল। আপনারা যারা ইন্ডিয়ান চ্যানেলে মুভি দেখেন, ওখানে মাঝে মধ্যে LOC নামে একটা মুভি দেখতে পান জি সিনেমাতে। LOC মানে কিন্তু লাইন অফ কন্ট্রোল। এটা যাদের চোখে পড়ছে আশা করছি আপনার ব্যাপারটা খুব সহজেই ক্যাচ করতে পারতেছেন। এরপরে এদিক দিয়ে আকসাই চীন যে জায়গাটা আছে, এই আকসাই চীনের এই জায়গাটা চীনের নিয়ন্ত্রণে। এই চীনের নিয়ন্ত্রিত জায়গায় ভারতের সাথে চীনের একটা সীমানা লাইন আছে। এটা অবশ্য যুদ্ধবিরতি রেখা নয়, এটা সীমানা লাইন। এই সীমানা লাইনটাকে বলা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত পাকিস্তান, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে ভারত চীন। আমি একটু আগে বলেছিলাম আমি আজকে টেকনিকও দিব, ব্যাখ্যাও দিব। এই লাইনে তো ব্যাখ্যা দিলাম, টেকনিকটা কি? লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দুইটা কাছাকাছি নাম হওয়াতে আমাদেরকে এক জায়গা থেকে কনফার্ম হতে হবে যে কীভাবে সহজে বুঝতে পারি। অ্যাকচুয়াল কন্ট্রোলে একটা চ আছে, এখানে আর পাকিস্তান আসছে না, চ দিয়ে চীন চলে এলো। তাহলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীন, লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান। আমরা জানি ভারতের সাথে চীনের লম্বা সীমানা। এই লম্বা সীমানায় ভুটানের পাশাপাশি ভারতের এদিক দিয়ে একটা রাজ্য আছে অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশকে ঘিরে ভারতের সাথে চীনের সীমান্ত উত্তেজনা চলতেছে। এখানে অরুণাচল প্রদেশের সাথে ভারত এবং চীনের মধ্যবর্তী একটা লাইন আছে, লাইনটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। এখন প্রশ্ন আসে ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে নিরূপিত সীমারেখা? ম্যাকমোহন লাইন হলো চীন এবং ভারতের মধ্যে নিরূপিত সীমারেখা। এখন আমি যদি বলি আপনাকে, আমি তো ব্যাখ্যা দিয়ে দিলাম, মাথায় কিছুই ঢুকলো না।
এবার বলবো এখন যা বলছি তা একদম $1,000,000 মাথায় রেখে দেন, ইনশাল্লাহ কাজে লাগবে। এখানে দেখেন ম্যাকমোহন শব্দ দুটোর মধ্যে আমরা যদি ম্যাকের কথা চিন্তা করি, ম্যাক নামগুলো চাইনিজদের নাম হয় আর মোহন এই নামটা হয় ইন্ডিয়ানদের। ম্যাকমোহন যদিও ব্রিটিশ একজন মানুষ, কিন্তু আমরা এখানে এটাকে যদি ভেঙে চুরমার করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য সহজ। তাহলে ম্যাকমোহন কোন কোন দেশ? চীন এবং ভারত। আশা করছি আমরা এটা ক্লিয়ার করলাম। এখানে যে একটা হেসেল চীন ভারত, চীন পাকিস্তান এবং ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, এটা আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেললাম। এবার আসেন আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান পার হওয়ার পরে পাকিস্তানের এদিক দিয়ে আফগানিস্তানের সাথে একটা সীমান্ত লাইন আছে। এই সীমান্ত লাইনটাকে বলা হয় ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন কোন কোন দেশ? ডুরান্ড লাইন হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তান, এই দুটো দেশের মধ্যবর্তী। আমরা দুটো দেশের নামের প্রথম বর্ণ নিলে একটা শব্দ হয়ে যায় আপা। আপার একটা নাম দিয়ে দেই। নামটা দেওয়ার জন্য আমাদেরকে বেশি দূরে যেতে হবে না, শব্দের মধ্যেই আছে, জাস্ট বলবো ডুরা আপা। বলেন ডুরান্ড লাইন আফগানিস্তান পাকিস্তান, ডুরান্ড লাইন আফগানিস্তান পাকিস্তান। তাহলে ছবি দেখাও হলো, মাথায়ও ঢুকলো, ঠিক আছে। আপনারা যারা হালচাল জানতে আগ্রহী, পত্রপত্রিকা পড়েন, তারা নিঃসন্দেহে এটা চোখে দেখছেন উত্তর কোরিয়া থেকে অনেকগুলো বড় বড় বেলুন উড়ে গিয়ে দক্ষিণ কোরিয়ায় পড়েছে এবং ওই বেলুনগুলো ফাটার পরে ওই অঞ্চলে মানুষ একদম পালায় পালায় একটা ভাব। কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই বেলুনগুলোতে ডাস্টবিনের বর্জ্য ভরে এগুলাকে উত্তর কোরিয়া শাস্তি হিসেবে দক্ষিণ কোরিয়া পাঠাইছে। আর দক্ষিণ কোরিয়া কি কারণে এই ধরনের ট্রিবিউট পেল জানেন? দক্ষিণ কোরিয়ার সীমান্তে হাই ডেসিবেলে গান বাজনা ছেড়ে রাখছে, যেন আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে উত্তর কোরিয়ার মানুষ বসবাস করতে না পারে। তার মানে বুঝতে পারছেন, যুদ্ধ শেষ হয়ে গেছে 1953 সালে ওদের, কিন্তু ওরা এখনও এই ডিসুম ডিসুম চালায় রাখছে। বোমা টোমা বা গুলি ফুলি দিয়ে ওরা মারামারি করতেছে না, কিন্তু ওদের মারামারির লেভেলটা অন্য লেভেলে পৌঁছে গেছে। এখন এই দুই দেশ সম্পর্কে আমরা জানবো। এখানে দুটো লাইন আছে, একটা হচ্ছে মিলিটারি ডিমার্কেশন লাইন, একটা হচ্ছে নর্দার্ন লিমিট লাইন। হচ্ছে এই দুই দেশের স্থলসীমানা চিহ্নিত লাইন, স্থলসীমানা চিহ্নিত লাইন। আর এটা হচ্ছে সমুদ্র সীমা চিহ্নিত লাইন। যদি এটা নিয়ে কোনো প্রশ্ন এসে যায় কখনো যে নর্দার্ন লিমিট লাইন বেসিকলি কোন সাগরে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে ইয়ালো সিতে। বিশ্বের বর্তমানে যতগুলো দেশ আছে এইসব দেশগুলোর মধ্যে মিলিটারি অ্যাপ্রোচের কথা বললে সবার আগে কার ছবি ভেসে ওঠে? কিম জং উনের ছবি। বাড়ি করি উত্তর কোরিয়াতে। তাহলে উত্তর কোরিয়া তার প্রতিবেশী দেশের সাথে ক্যাচাল করবে, এক জায়গায় ওর নাম থাকলে বাকিটাও দক্ষিণ কোরিয়া অটো চলে আসবে। তাহলে একটা মিলিটারি ফ্লেভার পাচ্ছি। এর পাশাপাশি একটু আগে যে বললাম যে বর্জ্য ভরে আকাশে পাঠাই দিচ্ছে আরেক দেশে, ব্যাপারটা কি লিমিটের মধ্যে পড়ে? একদম লিমিটলেস কাজ না? লিমিটলেস কাজ। তাই এই দুইটা কথা দিয়ে আপনি লাইন দুইটাকে মনে রাখতে পারেন যে এই দুইটা দেশের সাথে এই লাইনগুলো হওয়া যৌক্তিক। এরপর আসেন ম্যাকনামারা লাইন। ম্যাকনামারা লাইন হচ্ছে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে। তাহলে ম্যাকনামারা লাইন কোন দিকে? উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে। আপনারা কিন্তু যুদ্ধের প্লেলিস্টে ভিয়েতনাম সংকট এবং কোরিয়া সংকটের ক্লাসগুলো পাবেন। এগুলো যদি দেখে নেন তাহলে মোটামুটি আপনাদের জানাশোনা আর একটু ভার্সেটাইল এবং কনক্রিট হয়ে যাবে ইনশাল্লাহ। হিন্ডেনবার্গ লাইন, লাইন একটা, দেশ কিন্তু তিনটা এখানে। এটা জার্মানি এদিক দিয়ে আছে, বেলজিয়াম এদিক দিয়ে আছে, ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি তাদের প্রতিরক্ষা বুর্জ হিসেবে এই হিন্ডেনবার্গ লাইনটা তৈরি করেছে এদের সীমান্তের ভিতরেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি জার্মানি, ফ্রান্স এবং বেলজিয়াম সীমান্তে নিজেদের প্রতিরক্ষা বুর্জ হিসেবে তৈরি করেছিল এই হিন্ডেনবার্গ লাইনটিকে। তাহলে হিন্ডেনবার্গ লাইন কোন কোন দেশ? জার্মানি তৈরি করেছে বেলজিয়াম এবং ফ্রান্সের সীমান্তে। আমাদের বাজারে যতগুলো বই আছে প্রায় বইতেই এই কথাটা ভুল দেওয়া আছে পোল্যান্ড এবং জার্মানি সীমান্তে হিন্ডেনবার্গ লাইনে অবস্থিত। একদম ভুল হয়ে যাবে, আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। এক নাম্বার নষ্ট হওয়া মানে, যদি এমন হয় যে এই নাম্বারটাই ডিসাইডার ছিল আপনার পরীক্ষায় পাস ফেলের, তাহলে কিন্তু আপনার জন্য বিশাল লস হয়ে গেল। তাহলে কনফার্ম হয়ে নেবেন। একটু আগেই দেখেছিলাম ফ্রান্স এবং জার্মানি একদম প্রতিবেশী রাষ্ট্র। ফ্রান্স এবং জার্মানির মধ্যবর্তী দুইটা লাইন আছে, একটা মেজিনো লাইন, একটা জিগফ্রিড বা সিগফ্রিড লাইন। এই দুটো লাইন হচ্ছে ওদের প্রতিরক্ষা বুর্জ। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে এরা এই দুইটা লাইনকে নিজেদের প্রতিরক্ষার জন্য তৈরি করেছিল। আমরা তাহলে দেখতে পাচ্ছি এখানে মেজিনো লাইন এবং সিগফ্রিড লাইন বা জিগফ্রিড লাইন আছে। এই জিগফ্রিড সিগফ্রিড একই লাইন। এখন এই তথ্যটাকে সহজ করে নেওয়ার জন্য আমরা একটা শব্দ কনভার্ট করে নিব এই আইটেমটাকে। শব্দটা হলো মেজিফ্রাজা। এই মেজিফ্রাজা দিয়ে কি বোঝানো হয়েছে দেখেন, বেশ সহজ হয়ে গেল ব্যাপারটা। মেজিফ্রাজার এই মে থেকে মে দিয়ে হচ্ছে মেজিনো লাইন
এই জি দিয়ে হচ্ছে জিগফ্রিড লাইন, জিগফ্রিড লাইনকে আমরা সিগফ্রিড লাইন বলবো। এই ফ্রা দিয়ে ফ্রান্স এবং এই যা দিয়ে জার্মানি। তাহলে মেজিফ্রাজা একটা শব্দের মধ্যে আমরা অনেকগুলো তথ্য পেয়ে গেলাম। তাহলে মেজিফ্রাজা মানে মেজিনো, জিগফ্রিড, ফ্রান্স এবং জার্মানির মধ্যবর্তী। এখন পরীক্ষায় এটাও প্রশ্ন আসে কোন দেশ তাদের প্রতিরক্ষার জন্য কোন লাইন তৈরি করেছিল। ফ্রান্স তৈরি করেছিল মেজিনো লাইন আর জিগফ্রিড লাইন তৈরি করেছিল জার্মানি। যে কোনো একটা মনে রাখতে পারলে বাকিটা ওটা মনে থাকবে। জিগফ্রিড লিখছি বর্গীয় জ দিয়ে, জার্মানি লিখছি বর্গীয় জ দিয়ে। তাহলে জিগফ্রিড জার্মানি মিলে গেলে বাকিটা থাকলো ফ্রান্সের জন্য। এটা মোটামুটি জয় বাংলা হয়ে গেল। এরপরে আসেন হচ্ছে ওডেনিস লাইন। এটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ইস্যু আছে। ওডেনিস লাইন পোল্যান্ড এবং জার্মানি সীমান্তের লাইন। এটাকে আমরা মনে রাখতে গিয়ে একটা ক্লু ব্যবহার করতে পারি। এখানে ওডেনিস থেকে আমরা নিব ও, পোল্যান্ড থেকে নিব পো, জার্মানি থেকে নিব যা। তাহলে একটা শব্দ হয়ে গেল ওপোজা। অনেক শব্দ তো জীবনে শিখলাম, একটা শব্দ উল্টোপাল্টা শিখি। ওপোজা, ওডেনিস, পোল্যান্ড, জার্মানি। ওপোজা, ওডেনিস, পোল্যান্ড, জার্মানি। আমরা একটা সামরিক সংগঠনের সর্বশেষ সদস্যকে এটা নিয়ে পরীক্ষার হলে যাওয়ার আগে বেশ উদ্গ্রীব থাকি। সংগঠনটা হচ্ছে ন্যাটো। ন্যাটোতে কিন্তু এই ফিনল্যান্ড যোগ দিয়েছিল। ন্যাটোতে যখন ফিনল্যান্ড যোগ দেয় 31তম সদস্য দেশ হিসেবে, তখন কিন্তু এই লাইনটা আলোচনায় উঠে আসছিল। এবার চলেন আমরা এই গল্পটা একটু জেনে নেই। লাইনটার নাম হচ্ছে ম্যানারহিম লাইন। এই লাইনটা আছে রাশিয়া এবং ফিনল্যান্ডের সীমানা লাইন হিসেবে। এই লাইনটা নিরূপিত হয়েছিল একটা যুদ্ধকে কেন্দ্র করে। যুদ্ধটা হচ্ছে উইন্টার ওয়ার। 1939 থেকে 1940 সাল পর্যন্ত এই যুদ্ধটা চলে। এই যুদ্ধটা হয়েছিল রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যবর্তী সীমান্তে। এই উইন্টার ওয়ারে সৈনিকদেরকে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল। আপনারা কেউ যদি এই সম্পর্কে জেনে থাকেন তো ভালো, না জানলে আজকে জেনে নেন। এই যুদ্ধের অ্যাভারেজ টেম্পারেচার ছিল -20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কখনো কখনো কোনো কোনো অঞ্চলে -45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবহাওয়াতেও সৈনিকরা যুদ্ধ করেছিল। উইন্টার ওয়ার পড়াতে গিয়ে একটু সচেতন করব। উইন্টার ওয়ার আর কোল্ড ওয়ার দেখে এক মনে হলো এক না। কোল্ড ওয়ার মানে স্নায়ুযুদ্ধ, আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসটা দেখে নিলে স্নায়ুযুদ্ধ একদম ভালো ভালো মাথায় ঢুকে যাবে। এবারের বিসিএস থেকে, এবার 48তম বিসিএসে এই কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ নিয়ে যে আলোচনা ছিল সেখান থেকে প্রশ্ন আসছে যে 1917 সালে অক্টোবর বিপ্লব হয়েছিল এই প্রসঙ্গে। 48তম বিসিএসে আমাদের যে প্রাইভেট ব্যাচ, এই প্রাইভেট ব্যাচে 40টা কোয়েশ্চেনের মধ্যে 35টাই সরাসরি কমন এসেছে। তো আপনারা যারা আমার সাথে যুক্ত হয়ে ফাউন্ডেশন কোর্স কিংবা কোনো একটা বিসিএসের কোর্স করতে চান বা অ্যাডমিশন টেস্টের কোর্সে যুক্ত হতে চান, তাহলে আমার এই 01812448406 নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ফার্দার তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমরা ম্যানারহিম লাইন পেয়ে গেলাম রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে। এখন এই ম্যানারহিম লাইনটা যদি মনে রাখতে চাই, আমরা এখানে রাশিয়া থেকে এবং ফিনল্যান্ড থেকে দুইটা বর্ণ দিয়ে একটা ছেলের নাম পেয়ে যাব রাফি। রাফি নামে যারা এই ক্লাস দেখছো বা দেখছেন, কিংবা রাফির কোনো গার্লফ্রেন্ড বা বউ হিসেবে কেউ যদি ক্লাসটা দেখে থাকেন, এখন রাফির যে বদনামটা আসতেছে এই বদনামের জন্য আমি দায়ী না, আমাকে মাফ করে দিবেন। আমি এখানে একটা ইংরেজি ফ্রেজ শিখাবো আপনাদেরকে। ওই ফ্রেজের মোদ্দা কথা দিয়ে আপনাদেরকে এই লাইনটা মনে রাখাবো। ফ্রেজটা হলো গ্যাং অফ রাফিয়ান্স। এই গ্যাং অফ রাফিয়ান্স মানে হলো দুষ্ট ছেলের দল। তাহলে দুষ্ট ছেলের দল মানে গ্যাং অফ রাফিয়ান্স, তার মানে আমরা বুঝতে পারছি রাফিরা কেমন যেন দুষ্ট দুষ্ট ছেলে হয়। তাহলে রাফিরা যদি দুষ্ট ছেলে হয় তাহলে আমরা বলতেই পারি দুষ্ট ছেলেদের ম্যানার তেমন একটা থাকে না। তাহলে আমরা বলবো রাফি ম্যানার লেস। তাহলে আপনারা যারা এটা পড়ার জন্য মনে রাখছেন, শুধু পড়ার জন্য মনে রাখেন, অন্য কিছু মনে রাখার আর দরকার নাই। রাফি ম্যানারলেস মানে রাশিয়া, ফিনল্যান্ড, ম্যানারহিম লাইন। এবার আমরা মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যবর্তী যে লাইনগুলো আছে সেই লাইনগুলো সম্পর্কে জানবো। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে 1948 সালে জোর করে বসানোর পর থেকে তার প্রতিবেশী দেশগুলোর সাথে তার বেশ খারাপ সম্পর্ক চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোর সাথে বেশ কিছু লাইন তৈরি করে রেখেছে এবং এখানে 3টা লাইন আছে, 3টা লাইনই কিন্তু রং দিয়ে। তাহলে ইসরায়েলের আশেপাশে যেই লাইনগুলো পাবো সেগুলো কিন্তু কোনো না কোনো রঙের নামে হবে। একটা পাচ্ছি ব্লু লাইন, একটা পার্পল লাইন, একটা হচ্ছে গ্রিন লাইন। এখন আমরা এগুলো লজিক্যালি বুঝে নিব। তাহলে প্রশ্ন আসতে পারে ব্লু লাইন কোন কোন দেশের মধ্যে? ইসরায়েল এবং লেবানন। তাহলে এখানে যদি আমরা ব্লু এর দিকে তাকাই, এই ব্লু শব্দের মধ্যেই কিন্তু কোন দেশটা আছে সেটা আমরা অটো পেয়ে যাব। ব্লু এর এল দিয়ে আমরা একটা দেশ পেয়ে যাব লেবানন। তাহলে ব্লু, লেবানন, ইসরায়েল হয়ে গেল। এরপর আসেন পার্পল লাইন। এই পার্পল লাইন সিরিয়া।
এটা একটু মনে রাখার চেষ্টা করেন, না হলে আপনারা আপনাদের মতো করে একটা টেকনিক বানিয়ে নেন। তাহলে পার্পল হচ্ছে ইসরায়েল সিরিয়া। এদিক দিয়ে আসেন গ্রিন লাইন। গ্রিন লাইনটা মূলত যুদ্ধবিরতি লাইন। গ্রিন লাইনটা কি লাইন? মূলত যুদ্ধবিরতি লাইন। গ্রিন কালারকে আমরা পজিটিভ অ্যাপ্রোচ দিয়েই প্রকাশ করি। তাহলে যুদ্ধবিরতি একটা পজিটিভ অ্যাপ্রোচ। ইসরায়েল তার প্রতিবেশী জর্ডান, মিশর, সিরিয়া, লেবানন এই দেশগুলোর সাথে যে যুদ্ধবিরতি অ্যাপ্রোচ থেকেই এই গ্রিন লাইন তৈরি করেছিল। তাহলে রঙের নামে যদি কোনো লাইন পাই, সেই লাইনটা আমরা পাবো ইসরায়েলের সাথে অন্যান্য কোনো এক দেশের। ব্লু লাইন লেবানন, পার্পল লাইন সিরিয়া, বাকি যে গ্রিন লাইন সেটা 4টা দেশের সাথে। আমরা এবার অক্ষরেখা ভিত্তিক যেই সীমারেখাগুলো আছে সেগুলো সম্পর্কে জানব। তার আগে 2টা বাদ পড়েছিল, সেগুলো একটু বলে রাখি। সোনোরা লাইন এবং প্লিমসল লাইন। সোনোরা লাইন এটা যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমানায় অবস্থিত। সোনোরা লাইন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমানা নিরূপিত লাইন। এখন এটাকে যদি মনে রাখতে চান তাহলে আমরা সোনোরা শব্দকে কনভার্ট করে বলবো সেনোরা। এখন সেনোরা এটা আমাদের সবার কাছেই কমন। জাস্ট আমরা কি ইমাজিন করব যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সেনোরাটা ভালো। সোনোরা লাইন কোন কোন দেশ? মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের। আর এদিকে বেশ মজার একটা বিষয় হচ্ছে জাহাজের গায়ে কতগুলো লাইন দেওয়া থাকে, এগুলোকে বলা হয় প্লিমসল লাইন। এই লাইনগুলো দিয়ে নির্দেশ করে যে একটা জাহাজ কতটা লোড নিতে পারবে। তাহলে জাহাজের গায়ে বোঝা বহন করার মতো যে ক্যাপাবিলিটি লাইন সেগুলোকে বলা হয় প্লিমসল লাইন। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন অক্ষরেখা ভিত্তিক কতগুলো দেশের নাম এবং বিভিন্ন কনফ্লিক্টের কথা এখানে বলা আছে। তার আগে একটু কথা বলে রাখি, অক্ষরেখা যেভাবে যায় আনুভূমিকভাবে, এতে শুধুমাত্র 2 দেশের মাঝখান দিয়ে যে গেছে এমন না। এই অক্ষরেখাটা পৃথিবীর বিভিন্ন দেশের মাঝখান দিয়ে যেতেই পারে, কিন্তু আমরা যেই সংখ্যা নিয়ে কথা বলবো ওই সংখ্যার ওই জোনে কোনো না কোনো একটা ইস্যু আছে বলেই আমরা এটা নিয়ে কথা বলবো। 17তে অনেকগুলো জোন থাকতে পারে, 24-এ অনেকগুলো জোন থাকতে পারে, কিন্তু আমরা স্পেসিফিক একটা যেটা জোন নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে ওইখানে কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনার ইস্যু আছে। আমরা দেখতে পাচ্ছি 17 ডিগ্রি অক্ষরেখা। এই 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামকে আলাদা করা হয়েছিল। তাহলে 17 ডিগ্রি অক্ষরেখা উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম, এখন এই উত্তর দক্ষিণ ভিয়েতনাম নাই। তাহলে 17 ডিগ্রি অক্ষরেখা কোন কোন দেশে ছিল? উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম। এখানে দেখতে পাচ্ছি 24 ডিগ্রি অক্ষরেখা, এটা ভারত পাকিস্তান, যে গুজরাট সীমান্তের ওই দিক দিয়ে একটা কনফ্লিক্ট ছিল, 1965 সালের যুদ্ধের একটা ইস্যু আছে এই লাইনকে ঘিরে, সে কারণে এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা 17 পাচ্ছি, আমরা 24 পাচ্ছি। তাহলে আমার সাথে একটু এভাবে বলতে হবে এবং মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। বলেন 17 উত্তর দক্ষিণ ভিয়েতনাম, 24 ভারত পাকিস্তান। 17 ভিয়েতনাম, 24 ভারত পাকিস্তান। 17 ভিয়েতনাম, 24 ভারত পাকিস্তান হয়ে গেল। এরপর এখানে আসেন 32 এবং 36, এই দুইটা বেশ মজার। একটা হলো ইরাকের দক্ষিণে নো ফ্লাই জোন, একটা হচ্ছে ইরাকের উত্তরে নো ফ্লাই জোন, অর্থাৎ ওখানে বিমান উড়ে গিয়ে মানুষকে মারতে পারবে না, এই জন্য এটাকে নো ফ্লাই জোন করা হয়েছে। উপসাগরীয় যুদ্ধের সময় থেকে 1991 থেকে 2003 পর্যন্ত এই জায়গাটা নো ফ্লাই জোন হিসেবে ছিল। তখনকার সময়ে ইরাকে সরকার ছিলেন সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেনের কাছ থেকে দক্ষিণের শিয়া এবং উত্তরের কুর্দিদেরকে সুরক্ষিত রাখার জন্যই এই দুইটা নো ফ্লাই জোন করা হয়েছিল। তাহলে 32 এবং 36 নো ফ্লাই জোন কোন দেশের মধ্যে? ইরাকের উত্তরে এবং দক্ষিণে। এখন কোনটা উত্তরে কোনটা দক্ষিণে এটাও তো মনে রাখা চাই, চাপের কিছু নাই ভাই। আমরা যেখানে 36 দেখতে পাচ্ছি, 36-এর এখানে 6 আছে, এই 6টাকেই যদি আমরা একটু মাত্রা ফাত্রা লাগাই দেই তাহলে 6 থেকেই কিন্তু আমরা উত্তর শব্দটা বের করে ফেলতে পারি। তাহলে 36 উত্তর, 32 দক্ষিণ। এবার আসেন, একটু আগে বলছিলাম যে কোরিয়া সংকটের ক্লাসটা দেখার জন্য যদি কেউ দেখে থাকেন তাহলে 38 ডিগ্রি এখানে পেয়ে যাবেন। 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1948 সালে জাতিসংঘ উত্তর এবং দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছিল। আমি বলেছিলাম কোরিয়া সংকটের ওই ক্লাসেগুলোতে এগুলো পাবেন। তাহলে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর 1948 সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে বিভাজিত করা হয়। তাহলে 38 কার? 38 হলো কোরিয়ার। বলেন 38 কার? 38 কোরিয়ার। এবার এখানে আসেন 49 ডিগ্রি অক্ষরেখা, এটা যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তে। আপনারা যদি মানচিত্র কেউ ধরেন তখন দেখবেন যে যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তটা অনেকটুকু জায়গা জুড়ে অবস্থিত, অর্থাৎ দুইটা দেশের মধ্যে এদিক দিয়ে আছে ইউএসএ, এদিক দিয়ে আছে কানাডা। দুইটা দেশের মধ্যে এত লম্বা সীমানা আর কোনো দেশের মধ্যে নেই। তাহলে আমরা দুইটা দেশের মধ্যে এত লম্বা সীমানায় যে রেখাটাকে পাচ্ছি সেটা হচ্ছে 49 ডিগ্রি অক্ষরেখা। এখানে দেখেন যতগুলো সংখ্যা পাচ্ছি তার মধ্যে সবচেয়ে বড়কে 49। তো 49 যেহেতু সবচেয়ে বড়, আমরা বলতেই পারি দীর্ঘতম লাইন হলো এই 49 ডিগ্রি অক্ষরেখা। কোন কোন দেশের মধ্যে? যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে। আমরা এই ক্লাসটা শেষ করলাম। আপনারা যদি এইসব ক্লাসের পাশাপাশি আরও বিস্তারিত জানতে আমার কোর্সে যুক্ত হতে চান তাহলে আমাদের দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
আবার কোনো এক ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম।